তো কাহিনীর শুরুতেই আমরা একটি মহিলাকে দেখতে পারি যে কিনা একটি ছোট বাচ্চাকে মাত্রই জন্ম দিয়েছে। এটা কোনো নর্মাল বাচ্চা ছিল না, এটা ছিল আসলে হারকিউলিস, যে হলো জিউসের ছেলে। জিউস হলো দেবতাদের রাজা, তাকে গড অফ থান্ডারও বলা হয়। আর বাচ্চার মা তার নামটা হারকিউলিস রাখে, তার মানে হলো হেরার গর্ভ। হেরা হলো জিউসের ওয়াইফ, যাকে কিনা অনেকেই দেবী মনে করে। যখন হেরা জানতে পারে যে জিউস কোনো মানুষের সাথে মিলে একটা ছেলেকে জন্ম দিয়েছে, আর সে বাচ্চাটাকে মারার জন্য দুইটা সাপও পাঠায়। কিন্তু জিউসের ছেলে হারকিউলিসও জিউসের মতোই শক্তিশালী, সে ওই দুইটা সাপকেও মেরে ফেলে। দেখতে দেখতে সময় কেটে যায়, আর এখন হারকিউলিসও বড় হয়ে উঠেছে। আর তার বড় হওয়ার সাথে সাথেই দেবতারা তাকে 12টা কাজ করার জন্য হুকুম করে। যদি সে এই 12টা কাজ নিজের জীবন বাঁচিয়ে সফলভাবে করতে পারে, তাহলে হেরাও তার পিছন ছেড়ে দেবে, সে শান্তিতে তার জীবন যাপন করতে পারবে। আর এই সব কাজ করার জন্য হারকিউলিস একটা শীষ নাগের সাথে লড়াই করে, যেটাকে সে খুব বাজেভাবে মেরে দেয়। তারপরে সে একটা ভয়ঙ্কর জঙ্গলি শুয়োরের সাথেও লড়াই করে, যেটা কিনা এক ধাক্কায় পুরো বড় একটা গাছের তুলোধনো করে দিতে পারে। কিন্তু হারকিউলিসের সবচেয়ে বড় কারনামা হলো একটা বিশাল বড় টাইগার, যেটার চামড়া এতটাই মোটা ছিল যে কোনো তলোয়ারই তার ভিতর আঘাত করতে পারত না। কিন্তু হারকিউলিসও তাকে মেরে ফেলে, আর তার এইসব কাজের ব্যাপারে সকলেই জানত। এখন মেসোডোনিয়ার সিংহাসনে দেখানো হয় যে ওইখানের কিছু ডাকাতরা মিলে একটা ছেলেকে বেঁধে রাখে, তারা তাকে মেরে ফেলতে চায়। সে হলো হারকিউলিসের ভাতিজা। কিন্তু তখনই হারকিউলিস তার সহযোদ্ধাদের নিয়ে সেই জায়গাতে চলে আসে। তারা একসাথে মিলে তাদের সাথে একটা যুদ্ধ করে তার ভাতিজাকে বাঁচিয়ে নেয়। যুদ্ধ জয় করে তারা সন্ধ্যায় একটা পার্টি দেয়। তখনই সেখানে একটা রাজকুমারী আসে, যার নাম থাকে অ্যালজিনিয়া, আর সে হলো রাজা কর্টিসের মেয়ে। সে হারকিউলিসকে বলে, আমাদের রাজ্যের জন্য তোমাকে প্রয়োজন, কেননা আমাদের যে প্রধান সেনাপতি সে আমাদের সাথে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে। আমাদের দেশে আসলে একটা গৃহযুদ্ধ চলছে, যার ফলে সাধারণ মানুষের জীবন চলে যাচ্ছে, সকল ফসল জ্বলে যাচ্ছে, কৃষকরা না খেয়ে খেয়ে মারা যাচ্ছে। কিন্তু হারকিউলিসের সাথে থাকা লোকটা বলে যে এখন তো আমাদের কাছে সময় নেই, যদি আমাদের বেশি টাকা দেওয়া হয় তাহলে আমরা জিনিসটা ভেবে দেখতে পারি। রাজকুমারী তখন তাকে বলে যে যোদ্ধারা তো নিজেদের সুনামের জন্য লড়াই করে। হারকিউলিস তখন তাকে বলে যে হত্যাকারীরা স্বর্ণ মুদ্রার জন্য লড়াই করে। তখন রাজকুমারী তাকে বলে যে আমার পিতা রাজা কর্টিস অনেক বেশি ধনী, তার কাছে অনেক স্বর্ণ আছে, সে তোমাদেরকে স্বর্ণ দিয়ে ভরিয়ে দেবে। আর এই কথা শোনার পরে হারকিউলিস ও তার সাথীরা মিলে তাদের সাথে তাদের রাজ্যে চলে আসে। এইখানে দেবী হেরার একটা অনেক বড় মন্দির থাকে, আর একটা অনেক বড় মূর্তিও থাকে। রাজকুমারী তখন তাদেরকে বলে যে এটা বানাতে 5 বছর এবং 1000 শ্রমিক লেগেছিল। দেবী হেরা হলো আমাদের রাজ্যের রক্ষাকর্তা। আমরা সেই ঘটনা সকলেই জানি, যেখানে দেবী হেরা হারকিউলিসকে মারতে চেয়েছে। দেখা যাক কোনো ভালো কাজ তোমাদের মধ্যে কি কোনো শান্তি স্থাপন করতে পারে কিনা। আসলে এখানে সকলে এটা বিশ্বাস করতে চায় না যে হারকিউলিস হলো জিউসের সন্তান, কিন্তু রাজকুমারীর যে ছেলেটা থাকে যার নাম হলো আরিয়াস, সে হারকিউলিসকে নিজের হিরো মনে করে। তার হারকিউলিসের সকল কাহিনী তার ঠোঁটস্থ এবং মুখস্থ ছিল। এখন হারকিউলিস তার 5 সহযোদ্ধার সাথে রাজার সাথে দেখা করতে যায়, আর রাজা তখন তাকে বলে যে তার যে সেনাপতিটা ছিল যার নাম হলো রিসাস, সে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। আর অনেকদিন ধরেই তাদের মধ্যে যুদ্ধটা চলে আসছে, যার ফলে তার পুরো রাজ্য জুড়ে একটা থমথমে পরিবেশ বিরাজ করছে। তাই সে চায় যে হারকিউলিস যেন তার পক্ষ থেকে লড়াই করে আর রিসাসকেও যেন মেরে ফেলে। রাজা হারকিউলিসকে এটাও বলে যে সে আসলে হলো একটা জাদুকর, আর লোকেরা এটাও মনে করে যে তাকে শুধু একটা দেবতাই মারতে পারে। তার কাছে অশ্বমানবের একটা সেনা রয়েছে, তার মানে হলো এমন মানুষ যেটার অর্ধেক হলো মানুষ আর অর্ধেক হলো গোড়া। হারকিউলিসের গ্রুপের মধ্যে যে মেয়েটা থাকে সে রাজাকে জিজ্ঞাসা করে, আপনি কি কখনো অশ্বমানবটাকে দেখেছেন? আর রাজার কারেন্ট যে সেনাপতিটা থাকে সে তাকে বলে যে আমরা তাকে কখনো দেখিনি, কিন্তু আমরা তার ব্যাপারে অনেক গল্পই শুনেছি। এখন হারকিউলিস ও তার সাথীরা মিলে এই রাজ্যের কৃষক এবং মজুরদের লড়াই করা শিখাতে থাকে, কারণ তাদের কাছে পরিমাণ মতো সৈন্য ছিল না। হারকিউলিস তাদেরকে বলে যে ডাল দিয়ে একটি দেওয়াল তৈরি করো। যখন তারা একটি দেওয়াল তৈরি করে তখন হারকিউলিস তার এক সাথীকে আদেশ করে, এবং সে আদেশ শোনার পরেই দেওয়ালের দিকে দৌড়ে যেতে থাকে, আর সে তাদের সেই ডালের দেওয়ালটা ভেঙে ফেলে। তখন হারকিউলিস তাদেরকে বলে যে যদি শত্রুরা
তোমাদের এই ঢালের দেওয়ালটা ভেঙে ভিতরে ঢুকে আসে তাহলে তোমরা সকলেই নিশ্চয়ই মারা যাবে। তোমাদের এই ঢালের দেওয়ালটাই সবচেয়ে বেশি শক্ত হওয়া চাই, যেন একটা লোহার দেওয়াল। যদিও এই জায়গার কৃষক আর শ্রমিকরা যুদ্ধের জন্য তৈরি ছিল না। এখন সৈন্যদের একজন এসে জানায় যে রিসার্চ তার সৈন্যদল নিয়ে তাদের বিরুদ্ধে আক্রমণ শুরু করে দিয়েছে আর তাদের বিরুদ্ধে আমাদের দাঁড়াতেই হবে। তখন হারকিউলিস তাকে বলে যে আমাদের লোকজনরা এখনো তৈরি হয়ে ওঠেনি, আর যদি আমরা এই অবস্থায় যুদ্ধ করি তাহলে আমরা যুদ্ধের সাথে সাথে অনেক কিছু হারিয়ে ফেলবো। কিন্তু রাজা তখন বলে যে আমরা যত তাড়াতাড়ি রিসার্চকে মারতে পারবো তত তাড়াতাড়ি আমরা আমাদের রাজ্যের মধ্যে শান্তি ফিরে পাবো। আর তারা এটা ফয়সালা করে যে পরের দিনই তারা যুদ্ধযাত্রা শুরু করবে যে দিক থেকে রিসার্চ আক্রমণ করতে আসছে। এখন রাতে রাজকুমারীর ছেলে হারকিউলিসের সাথে দেখা করতে আসে, কেননা সে হারকিউলিসকে তার নিজের হিরো মনে করে। সে হারকিউলিসকে বলে যে আমি আপনার সব কাহিনী জানি আর আমার আপনার সকল কাহিনী অনেক বেশি পছন্দ। একদিন আমিও আপনার মতো একজন মহাযোদ্ধা হব। হারকিউলিস তখন তার গলা থেকে সেই টাইগারের দাঁতের মালাটা খুলে ফেলে, যেটা সে নিজে হাতে মেরেছিল, আর সে মালাটা নিজের গলা থেকে খুলে সে রাজকুমারীর ছেলের গলায় পরিয়ে দেয়। সে বলে যে এই মালাটা আমি আমার ছেলেকে দিতে চেয়েছিলাম, কিন্তু কোনোদিন আমার সেই সৌভাগ্য হয়নি। এখন পরের দিন হারকিউলিস আর পুরো সৈন্য, যারা কিনা মাত্র ওই কৃষক আর শ্রমিক থেকে শূন্য হয়েছে, তারা একত্রে মিলে সেই দিকেই রওনা করে যে দিক দিয়ে রিসার্চ ও তার সৈন্যদল রাজ্যে আক্রমণ করতে আসছে। কিন্তু তারা যখন সেই জায়গায় যায় তখন তারা ওইখানে কাউকে দেখতে পারে না, শুধু কিছু মাথা কেটে ওইখানে গেড়ে রাখা হয়েছিল। রাজা তখন বলে যে রিসার্চ আমাদের আগেই এই জায়গাতে চলে এসেছে এবং এখানে থাকা সকল লোকজনকে মেরে ফেলেছে। তখন হারকিউলিস সবাইকে বলে যে আমরা এই জায়গা থেকে আরো সামনের দিকে এগিয়ে যাব। কথা মতো সকল সৈন্য নিয়ে হারকিউলিস ও রাজা সামনের দিকে এগোতে থাকে। আর তারা যেতে যেতে যখন একটা গ্রামের মধ্যে আসে তখন হারকিউলিস লক্ষ্য করে যে লাশগুলো বিভস্ত্র অবস্থায় রাখা হয়েছে সেগুলো অনেক দিন পুরনো। তখন হারকিউলিস বুঝতে পারে আসলে এটা একটা বাজে চাল। তখন চারদিক থেকে রিসার্চের জাদুকরী সৈন্যরা তাদের উপর আক্রমণ করে দেয়। এটা দেখার পরে হারকিউলিস অনেকটা ঘাবড়ে যায়। সে রাজাকে বলে আমরা তো তাদেরকে বাঁচাতে এসেছি, তারা আমাদের উপরই কেন আক্রমণ করছে? তখন সেনাপতি তাকে বলে যে রিসার্চ হলো একটা জাদুঘর, সে তার জাদুর মাধ্যমে মানুষের মস্তিষ্ককে কন্ট্রোল করতে পারে, যার ফলে লোকেরা নিজেদের মধ্যেই লড়াই শুরু করে দেয়। আর এখন এই আদিবাসীরা হারকিউলিসের উপর এবং তার সৈন্যদের উপর হামলা করে দেয়। কিন্তু হারকিউলিস ও তার 5 জন সঙ্গী এখানে সফলভাবে সেই লড়াইটা শেষ করে। আর অনেক লোকজনের মৃত্যুর পরে এই যুদ্ধটাও শেষ হয়ে যায়। আর রাজা অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে, কারণ তার অর্ধেক সেনাই এই যুদ্ধে মারা যায় আর রিসার্চও তাদের হাত থেকে বেরিয়ে যায়। তখন হারকিউলিস তাকে বলে যে আমি আপনাকে আগেই বলেছিলাম আপনার লোকেরা যতই সাহসী হোক না কেন তারা যুদ্ধের জন্য প্রস্তুত ছিল না, আমাকে সবাইকে যুদ্ধের কৌশল শেখাতে হবে। তখন রাজা তার কথা মেনে নেয়। এখানে আমরা হারকিউলিসকে অনেক বেশি বেচেন দেখি। আর হারকিউলিস যখন ঘুমায় সে বাজে স্বপ্ন দেখে। সে দেখে যে তার হাত জুড়ে রক্ত আর রক্ত, আর সামনে তার পরিবার মরে পড়ে আছে এবং তার লড়াই একটা 3 মাথাওয়ালা বিস্টের সাথে হচ্ছে, যেটার মালিক হলো হেডিস। হেডিস হলো আসলে জিউসের ভাই, যে কিনা পাতালের মানে অন্ধকারের দেবতা। এখন হারকিউলিসের একজন সঙ্গী তাকে বলে যে যখন আমাদেরকে অ্যাথেন থেকে বের করে দেওয়া হয়েছিল তো আমি ওইখানের অরিকেলের সাথে কথা বলেছিলাম। অরিকেল হলো তারা যারা কিনা দেবতাদের সাথে কথা বলে আর মানুষদের সেটাই বলে যেটা দেবতাদের হুকুম, এমনকি ভবিষ্যতে কি হবে। সে হারকিউলিসকে আরো বলে যে অরিকেল বলেছিল হারকিউলিসকে তার অর্ধেক কাজটা পুরো করতে হবে, কিন্তু হারকিউলিস এখানে অনেক বেশি চিন্তিত থাকার কারণে সে তার সেই অর্ধেক কাজের ব্যাপারে ভুলে গিয়েছিল। আসলে হারকিউলিসের একটা পরিবার ছিল যেখানে তার একটি ওয়াইফ এবং 3টা বাচ্চা ছিল। একদিন হারকিউলিসের সব পরিবার 3 বাচ্চা সহ মারা যায় আর তাদের মৃত্যুর দায় আসে হারকিউলিসের উপর। হারকিউলিস এতটাই বেচেন থাকে যে এই কথাটাও সে তখন ভুলে যায়, যার ফলে হারকিউলিসকে অ্যাথেন্স থেকে সব সময়ের জন্য বের করে দেওয়া হয়। এইখানে তারা লোকজনকে জড়ো করে এবং যুদ্ধের কলাকৌশল শেখাতে থাকে। আর এখানে হারকিউলিসের যে বাতিচাটা থাকে যে কিনা হারকিউলিসের সকল ঘটনা বর্ণনা করে, সে সকলকে হারকিউলিসের ঘটনাগুলো শোনায় এবং তাদেরকে লড়াইয়ের জন্য মোটিভেট করে।
যখন পুরো সৈন্যদল তৈরি হয়ে যায় যুদ্ধের জন্য, তখন তারা সেই জায়গার উদ্দেশ্যে যাত্রা শুরু করে যেখানে রিসার্চ ও তার সৈন্যদল অপেক্ষা করছিল লড়াইয়ের জন্য। কিন্তু এখানে কোনো অশ্বমানব থাকে না, তারা সবাই সাধারণ মানুষ থাকে। কিন্তু সমস্যাটা হলো যত সৈন্য রিসার্চ নিয়ে এসেছিল সেটা রাজা কর্টেসের থেকে 3 গুণ বেশি। এখন তাদের মধ্যে একটা যুদ্ধ শুরু হয়ে যায়। একদিকে ছিল হারকিউলিস ও তার সাথীরা, আর তাদের সাথে ছিল কৃষক আর শ্রমিকরা, যারা কিছুদিন আগেই মাত্র যুদ্ধবিদ্যা শিখেছে। তারা সুন্দরভাবে একটা সাহসী যোদ্ধার মতো পরিচয় দিয়ে একটি মারমুখী লড়াইয়ের যুদ্ধ দেখায়। আর যখন রিসার্চ বুঝতে পারে যে সে এখন হেরে যাবে, তখন সে তার ঘোড়াটা নিয়ে হারকিউলিসের উপর আক্রমণ করে দেয়। হারকিউলিসও সুযোগ বুঝে তার ঘোড়াটাকে নিচে মাটিতে ফেলে দেয় এবং সেটা থেকে রিসার্চও মাটিতে পড়ে যায়। আর রিসার্চকে তখন গ্রেপ্তার করে নেওয়া হয়। এবং যখন রিসার্চকে রাজা কোর্টিয়াসের রাজ্যের দিকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন সে হারকিউলিসকে বলে, তুমি পুরো একটা গ্রামকে গোলাম বানিয়ে দিলে একটা পৈশাচিক রাজার কাছে। হারকিউলিস তখন তাকে বলে, আমি এই জনগণকে বাঁচিয়েছি তোমার মতো শত্রুর কাছ থেকে। রিসার্চ তখন হারকিউলিসকে বলে যে আমি কাউকে মারিনি, আমি কোনো গ্রামও জ্বালাইনি। হারকিউলিস তখন তাকে বলে যে তুমি যদি এসব না করে থাকো তাহলে এসব কে করে। রিসার্চ তখন তাকে বলে যে তুমি একটু চিন্তা করে ভেবে দেখো, যদি তোমার রাজা এতটাই সত্য হয় তাহলে তার লড়াইয়ের জন্য তোমাকে কেন দরকার হলো? তার নিজের সেনা কোথায়? তুমি ভুল দিক থেকে লড়াই করছো। এখন রাতে এটা দেখানো হয় যে রাজার মাথায় রাজমুকুট রাখা হচ্ছিল, কেননা এখন পুরো রাজ্য তার কবজায় ছিল। এই রাজ্যের মধ্যে এমন আর কেউ বেঁচে ছিল না যে কিনা রাজার বিপক্ষে লড়াই করতে পারবে, যে কিনা রাজার বিপক্ষে দাঁড়াতে পারবে। আর এটার জন্যই এইখানে একটা জমজমাট অনুষ্ঠান হয়। এখানে রিসার্চও থাকে, যাকে কিনা বন্দি করে রাখা হয়। সবাই তার উপর হাসতে থাকে। আর এইসব দেখে রাজকুমারীর বিষয়টা কোনোভাবেই ভালো লাগে না। সে রিসার্চের দিকে দয়ার চোখে তাকায় আর এই জায়গা থেকে চলে যায়। হারকিউলিস এটা দেখে ফেলে, তাই সে রাজকুমারীর সাথে দেখা করতে যায়। সে তখন রাজকুমারীকে বলে যে আমি তোমার চোখের মধ্যে রিসার্চের জন্য দয়া দেখতে পেয়েছিলাম, আমি আসলে সত্যিটা জানতে চাই, সত্যিটা আসলে কি? সে তখন বলে যে এই রাজ্যের রাজা আসলে ছিল তার হাজবেন্ড, কিন্তু তার পিতা তাকে বিষ খাইয়ে মেরে ফেলে আর সে এই রাজ্যের রাজা হতে চায়। আর রিসার্চ হচ্ছে তার হাজবেন্ডের সেনাপতি, আর সে আমার পিতার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেয়। আর এই জায়গার মধ্যে গৃহযুদ্ধ শুরু হয়ে যায়। আর গ্রামের লোকজনদের, আর যত গ্রাম চালানো হয়েছিল, সাধারণ লোকজনকে মারা হয়েছিল, এদের পিছনে রিসার্চের কোনো হাতই ছিল না। আসলে এই সব কিছুই করছিল আমার পিতা। আমার তাদের কথা শুনতেই হতো, কারণ আমার ছেলেটা ছিল তাদের কবজায়। আর সে তো এতদিনে বুড়ো হয়ে গিয়েছে, নিশ্চয়ই সে কিছুদিন পরে মারা যাবে। তারপর আমার ছেলে, যে কিনা এই রাজ্যের আসল উত্তরাধিকারী, সেই হবে ভবিষ্যৎ এই রাজ্যের রাজা। আর তখন সবকিছু ঠিক হয়ে যাবে। হারকিউলিস তখন তাকে বলে যে আপনি জানেন যে এইরকম কোনো কিছুই হওয়ার নয়। তখন রাজকুমারীও বুঝতে পারে যে হারকিউলিস সত্যি কথাই বলছে। সে বুঝতে পারে যে তার ছেলের জীবন এখানে সেফ ছিল না। সে হারকিউলিসকে রিকোয়েস্ট করে যে তুমি আমার ছেলেকে তোমার সাথে নিয়ে যাও এবং তাকে একটি বীর যোদ্ধা হিসাবে তৈরি করো। আর তাদের এসব কথা রাজার সেনাপতি পিছন থেকে শুনে ফেলে এবং সে বলে যে রাজা তোমাকে ডেকেছে। হারকিউলিস রাজার কাছে যায় এবং সে বলে যে তুমি একটা চালবাজ। তখন রাজা তাকে বলে যে আমি যখন এই রাজ্যের সেনাপতি ছিলাম তখন থেকে আমি চাই যে আমি এই রাজ্যের রাজা হব এবং এই রাজ্যটা আমি রাজ করব। আর তুমি আমাকে রাজা হতে হেল্প করেছো এবং তুমি যেই কৃষক আর শ্রমিকদের যোদ্ধা হিসাবে তৈরি করেছো, যে কিনা তোমার যুদ্ধ কৌশল জানে, তারা লাখো সৈন্যকে তৈরি করবে আমার সৈন্য হিসাবে। আর আস্তে আস্তে আমি পুরা দুনিয়াটার উপর কবজা করে নেব। যদি তুমি চাও তাহলে তুমি আমার সেনাপতিও হতে পারো। কিন্তু হারকিউলিস তার অফারটা মেনে নেয় না। রাজা তখন বলে যে এই রাজ্যের মধ্যে আর তোমাকে দরকার নেই, তুমি তোমার পাওনা সোনা নেও এবং এই জায়গা থেকে চলে যাও। আর যখন তারা তাদের পাওনা সোনা নিয়ে এই রাজ্য ত্যাগ করছিল, তখন তারা দেখতে পারে যে রাজপ্রাসাদের বাইরে গ্রামের লোকেরা তাদের দিকে মলিনভাবে তাকিয়ে আছে। তাদের চেহারার মধ্যে চিন্তা এবং দুঃখ বেশি উঠছিল। হারকিউলিস তখন বুঝতে পারে যে তাদের এই পরিণতির জন্য হারকিউলিসই দায়ী। হারকিউলিস তখন তার পাওনা সোনাটা মাটিতে ফেলে দেয় এবং বলে যে এই রাজ্যের লোকেদের আমাকে দরকার। এইখানে হারকিউলিসের একজন সঙ্গী থাকে যার নাম অটিউলাস। সে বলে যে এইসব বোকামি, আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত, আমাদের পাওনা সোনা আমাদের মিলে গেছে। কিন্তু একজন
একজন করে সকলেই তাদের অংশ মাটিতে ফেলে দেয় আর সে সকলের অংশ নিয়ে সেই জায়গা থেকে চলে যায়। আর হারকিউলিস ও তার বাকি সঙ্গীরা মিলে রাজার প্রাসাদের মধ্যে আক্রমণ করে দেয়, কিন্তু রাজা তাদের প্ল্যানের ব্যাপারে আগে থেকে আন্দাজ করতে পেরেছিল। তাই রাজার যত সৈন্যরা ছিল তারা সকলে মিলে তাদেরকে ঘিরে ফেলে। এখানে রাজকুমারী ও তার ছেলেও ছিল। রাজার সেনাপতি তখন রাজাকে বলে যে সে শুনেছে যে তার মেয়ে হারকিউলিসকে বলছে সে যেন তার ছেলেকে সাথে করে নিয়ে যায়। এটা শোনার পরে রাজা তার মেয়ের কাছ থেকে তার ছেলেকে ছিনিয়ে নেয়। তারপর রাজা এক লোককে হুকুম করে এবং সে সাথে সাথে হারকিউলিসের উপর আক্রমণ করে এবং হারকিউলিস জ্ঞান হারিয়ে ফেলে। আর যখন তার জ্ঞান ফিরে আসে তখন হারকিউলিসকে লোহার মোটা মোটা শিকল দিয়ে বেঁধে রাখা হয়। আর তখনই সেখানে এথেন্সের রাজা আসে। এথেন্সই হলো সেই রাজ্য যেখানে হারকিউলিস ছোট থেকে বড় হয়েছে। আর এই রাজার জন্যই হারকিউলিস কতবার যে যুদ্ধ করেছে তার হিসাব নেই। কিন্তু এখন এথেন্সের রাজা কর্টিসের সাথে একটা সন্ধি করে নিয়েছিল যেন তারা পুরা ইউনিয়নের উপর নিজেদের কবজা বসাতে পারে। সে এখানে নিজের সাথে 3টা হিংস্র জানোয়ারও নিয়ে আসে যার হুঙ্কারের আওয়াজ হারকিউলিস স্বপ্নের মধ্যে শুনতে পারত। আর তখনই হারকিউলিসের মনে পড়ে যায় তার পরিবার যখন মৃত্যুবরণ করেছিল সে এই হুঙ্কারের আওয়াজটাও সেই জায়গাতেই শুনেছিল। আর সে বুঝতে পারে যে ওই রাতে রাজা তার ড্রিঙ্কসের মধ্যে অজ্ঞান হওয়ার ঔষধ মিশিয়ে দিয়েছে। আর যখন সে বেহুশ হয়ে পড়েছিল তখন এই 3টা জানোয়ারই তার পুরো পরিবারকে মেরে ফেলেছিল আর এটার দোষ তার উপর চাপিয়ে দেওয়া হয়। হারকিউলিস তখন তাকে বলে যে তুমি এটা কেন করেছো? রাজা তখন তাকে বলে যে তোমার কাজের জন্য তোমার খ্যাতি বেশি ছিল, লোকজন আমার থেকে তোমার নাম বেশি জপত, যেটা আমার একটু পছন্দ হয়নি। যদি আমি তোমাকে মেরে ফেলতাম তাহলে পুরো রাজ্যের মধ্যে একটা গৃহযুদ্ধের সৃষ্টি হতো। তাই আমি তোমার পুরো পরিবারকে মেরে ফেলি আর সেটার দায় তোমার উপর চাপিয়ে দিই যেন এথেন্সের লোকজন তোমাকে ঘৃণা করে। হারকিউলিস পুরো সত্যিটা জানার পরে অনেক রেগে যায়, কেননা তাকে মোটা শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল। তাই সে তখন চাইলেও কোনো কিছু করতে পারে না। সে তখন রাগে পাগল হয়ে যেতে থাকে। আর এইদিকে রাজা কোর্টেস সবাইকে একে করে মেরে ফেলতে চায়। তাই সে শুরুটা তার মেয়েকে দিয়েই করে। হারকিউলিসের সাথে থাকা তার সাথী তাকে বলে যে হারকিউলিস তুমি কি শুধু কিচ্ছা কাহিনী নাকি সত্যি? সব লোকজনের তোমার উপর বিশ্বাস আছে, শুধু তোমাকে নিজের প্রতি নিজের বিশ্বাসটা আনতে হবে। আর তারপর হারকিউলিস অনেকটা মোটিভেটেড হয়ে যায় এবং সে তার পুরো শক্তি দিয়ে মোটা মোটা লোহার শিকলগুলো ভেঙে ফেলে আর সে রাজকুমারীকেও বাঁচিয়ে নেয়। কিন্তু তখনই রাজার লোকেরা সেই 3টা জানোয়ারকে ছেড়ে দেয় যা কিনা হারকিউলিস সবসময় স্বপ্নের মধ্যে দেখতে পারে। তারা হারকিউলিসের উপর হামলা করে দেয় এবং হারকিউলিসও এক এক করে সবগুলোকে মেরে। তারপর হারকিউলিস তার সকল সাথীদের এবং সাথে রিসার্চকেও সেই জায়গা থেকে মুক্ত করে দেয়। রাজা কোর্টিয়াস আর এথেন্সের রাজা সেই জায়গা থেকে পালাতে শুরু করে, কিন্তু হারকিউলিস এথেন্সের রাজাকে ধরে ফেলে আর তাকে তার ছুরি দিয়েই মেরে ফেলে, কারণ সে তার পরিবারকে মেরেছিল। তারপর সে তার সাথীর সাথে মহলের বাইরে আসে আর সে দেখে যে ওইখানে কোর্টিয়াস আর তার পুরো সৈন্য দল আর তাদের সাথে রাজকুমারীর ছেলে অ্যারিস, যে কিনা তাদের কবজায় ছিল, যে হলো ওই রাজ্যের উত্তরাধিকারী। রাজা তাকে মারার জন্য হুকুম করে, কিন্তু রাজার লোক সেই ছোট্ট ছেলেটাকে মারতেই যাচ্ছিল। তখনই হারকিউলিসের সেই সাথীটা, যে কিনা সোনা নিয়ে সে জায়গা থেকে চলে গিয়েছিল, সে ওই জায়গায় ফিরে আসে এবং তীর মেরে সেই সৈন্যটাকে মেরে দেয় যে কিনা রাজকুমারীর ছেলেকে মারতে যাচ্ছিল। আর তখনই রাজকুমারীর ছেলেটা নিজের জীবন বাঁচিয়ে কোনো রকমে হারকিউলিসের কাছে আসে। আর তখন কোর্টেসের পুরো সৈন্য হারকিউলিস তার সাথীদের উপর আক্রমণ করে দেয়। আর তখন হারকিউলিসের সাথীরাও সাহসের সঙ্গে তাদের বিরুদ্ধে লড়াই করতে শুরু করে। তখনই হারকিউলিসের এক সাথী, যার ভিতর অনেকগুলো তীর আঘাত করেছিল, সে ওইখানেই মারা যায়। আর এখন কোর্টিয়াসের সৈন্যরা সিঁড়ি দিয়ে হারকিউলিসের উপর আক্রমণ করতে আসছিল। সকল সৈনিকরা মিলে ডালের একটি দেওয়াল তৈরি করে রেখেছিল আর এই কৌশল হারকিউলিসই তাদের শিখিয়েছিল। আর এই দেওয়ালটা ভেঙে ফেলা প্রায় অসম্ভব। আর তখনই হারকিউলিস দেখে যে ওইখানে দেবী হেরার একটি অনেক বড় মূর্তি ছিল আর সে ওই মূর্তিটাকে ধাক্কা দেওয়া শুরু করতে থাকে। সব সৈন্যরা সিঁড়ি দিয়ে উপরে আসতে শুরু করে আর তখনই হারকিউলিস সেই বড় মূর্তিটাকে ভেঙে নিচের দিকে ফেলে দেয়। আর এটা দেখার পরে সব সৈন্যরা পিছনে
চলে আসে এবং নিজেদের জীবন বাঁচিয়ে পালাতে শুরু করে। আর রাজা কর্টিয়াস সেটা দেখার পরে হকচকিয়ে যায় এবং সে সৈন্যদেরকে বলতে থাকে হারকিউলিসকে মেরে ফেলো। তখন সেই মূর্তির মাথাটা এসে রাজার উপর পড়ে, আর এর সাথে সাথে রাজা কর্টিয়াসেরও কাহিনী এখানে শেষ হয়ে যায়। আর এটা দেখার পরে পুরো সৈন্যটা হারকিউলিসের সাহসিকতার যুদ্ধের কৌশল দেখে হারকিউলিসের সামনে মাথা নত করে। যদিও লোকজন এটা সত্যি জানতো না যে হারকিউলিস কি সত্যি জিউসের ছেলে ছিল কিনা। সে ছিল আসলে একটা বীর যোদ্ধা, যার কারণে সে একজন সাধারণ মানুষ থেকে দ্য হারকিউলিস হয়ে গিয়েছিল। আর এর সাথে সাথেই এই মুভির কাহিনীটা এখানেই শেষ হয়ে যায়।